আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। জামিল আর ওর বন্ধু মামুন উত্তরায় চারতলা এক বিশাল বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। এই বাড়ির মালিক সুবহান সাহেব মামুনের আপন খালু। সুবহান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে অনেকদিন হলো বিছানায় নিয়েছেন। তার পাগলামির ধাত আছে, হঠাৎ হঠাৎ আপনজনদের চিনতে পারে না। বেশ কিছুদিন এই অবস্থা থাকে, এরপর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া সুন্নাহ এবং অনেক সওয়াবের কাজ। মামুন আর জামিল সুবহান সাহেবকে দেখতে এসেছে। মামুনের খালা ওদের জন্য টেবিলে নাস্তা তাস্তা দিয়ে এলাহি কাণ্ড করেছেন। মামুন খাবার জাতীয় জিনিসের প্রতি বেশ আগ্রহী। সে কোনটা দিয়ে প্রথমে শুরু করবে সেই অপেক্ষায় আছে। জামিল বলল, কি রে, তোর খালু সাহেব কোন রুমে? চল ওনার সঙ্গে দেখা করে আসি। মামুন বলল, পাশের রুমে আছে, একটু পরে যাই। কেন, একটু পরে কেন? খালুর মাথায় সমস্যা আছে, যখন তখন উল্টাপাল্টা কথা বলে বসতে পারেন। ওনার কথা শুনে যদি পরে আবার খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায়, চল আগে খেয়ে নেই। জামিল বলল, তোর কি মাথা খারাপ? রুগী দেখতে এসেছি, আগে রুগী দেখে নেই, তুই আছিস খাওয়ার তালে। মামুন মাথা নেড়ে বলল, ঠিক আছে চল। জামিলকে দেখে সুবহান সাহেব বিছানা ছেড়ে উঠে বসলেন। জামিল বিছানার এক পাশে বসে বলল, আঙ্কেল আসসালামু আলাইকুম, শরীরটা এখন কি রকম? সুবহান সাহেব দুঃখিত গলায় বললেন, রকম সকম বেজায় জখম, যখন তখন মরণ স্বপন। অসুস্থ সুবহান সাহেবের মুখে বাচ্চাদের মতো ছড়া কাটতে দেখে জামিল ভেবা চাকা খেয়ে গেল। মামুন ফিসফিসে বলল, ঘাবড়াস না, এটাও খালু সাহেবের রোগের একটা অংশ। স্টুডেন্ট লাইফে ছড়াকার ছিলেন তো, এই জন্যই এই অবস্থা। জামিল অবাক হয়ে বলল, বলিস কি, এ তো মহা সমস্যা। উনি কি সব কথায় ছড়া কেটে বলেন নাকি? সব বলেন না, কিছু কিছু বলেন। যখন ওনার মুড ভালো থাকে তখনই কেবল ছড়া বেরিয়ে আসে। জামিল সুবহান সাহেবকে বলল, আঙ্কেল নামাজগুলো ঠিক মতো পড়তে পারছেন তো? নামাজ রোজা হলো কাজা, কঠিন সাজা কঠিন সাজা। জামিল বলল, আঙ্কেল নামাজ কাজা করলে তো হবে না, একটু কষ্ট করে হলেও নামাজগুলো পড়তে হবে। দাঁড়িয়ে সম্ভব না হলে বসে বসেই পড়ে নিতে হবে, শুয়ে শুয়ে সম্ভব হলে শুয়েই পড়েন। সুবহান সাহেব ছাদের দিকে তাকে হাসি হাসি মুখ করে উদাসীন গলায় বললেন, উপদেশ উপদেশ, লাগে বেশ লাগে বেশ। জামিল মৃদু হেসে বলল, আঙ্কেল উপদেশ দিচ্ছি না তো, নামাজের দাওয়াত দিচ্ছি। আপনাকে যারাই দেখতে আসে তাদেরকেও নামাজের দাওয়াত দিয়ে দেবেন। মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমার আপনার সকলের কাজ। জামিলের এই কথা শুনে সুবহান সাহেব শিশুর মতো কেঁদে উঠলেন। যেমন তেমন কান্নাকাটি না, রীতিমতো চোখের পানি ফেলে কান্নাকাটি। জামিলের এই অসুস্থ লোকটির জন্য মায়া লাগলো। বিশাল সম্পদের মালিক এই লোকটি একসময় অবদার বড় কর্মকর্তা ছিলেন। দু হাতে টাকা কামিয়েছেন, গাড়ি বাড়ি করেছেন। একসময় বহু লোক তার কথায় উঠতো আর বসতো। এখন এই দাপুটে লোকটা চার দেয়ালে আবদ্ধ হয়ে করুণ জীবনযাপন করছে। স্বার্থের জন্য লোকজন তার কাছে রাত দিন আসা যাওয়া করত। স্বার্থ ফুরিয়েছে, এখন হয়তো কেউ তেমন খোঁজ খবরও রাখে না। আল্লাহ তাআলা মানুষকে এই কথায় বোঝাতে চাচ্ছেন যে সব ক্ষমতা আমার হাতে, আমিই পারি সকল ক্ষমতা কেড়ে নিয়ে মাথার স্ক্রু ঢিলা করে শিশুর মতো বানিয়ে দিতে। এতে কারো কিচ্ছু করার বা বলার অবকাশ নেই। জামিল বলল, আঙ্কেল আল্লাহকে ডাকুন, তিনি একমাত্র সুস্থতার মালিক। সুবহান সাহেব কান্না থামিয়ে চোখ মুছে বললেন, টাকা পয়সা পয়সা টাকা, তিনি ছাড়া সবই ফাঁকা। জামিল সুবহান সাহেবের কথা শুনে মনে মনে খুশি হলো। তার কথা শুনে মনে হচ্ছে তিনি সৃষ্টিকর্তাকে ভুলে যাননি। অসুস্থ বিপদ সংকুলন অবস্থায় সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া দুর্ভাগ্যের লক্ষণ। সুবহান সাহেবের মধ্যে সেই লক্ষণ দেখা যাচ্ছে না। জামিল মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জানালো। জামিলের এই মুহূর্তে একটা দোয়া মনে পড়ে গেল। কোনো বিপদগ্রস্ত লোককে দেখে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা পাঠককারীকে উক্ত বিপদ থেকে নিরাপদ রাখেন। জামিল পড়ল, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাবা বিহি ওয়া ফাদলানি আলা কাসীরিম মিম্মান খালকানা তাফদীল। সুবহান সাহেবের কাছ থেকে বিদায় নেওয়ার সময় জামিল বলল, আপনি আমাদের জন্য খাস করে দোয়া করবেন। অসুস্থ মানুষের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। সুবহান সাহেব এই কথার কোনো জবাব না দিয়ে করুণ চোখে তাকিয়ে রইলেন। এই তাকানোর অর্থ করলে দাঁড়ায়, তোমরাও আমার জন্য দোয়া করো বাবারা। মামুন সম্ভবত এতক্ষণ ধরে সুবহান সাহেবের ছড়া কেটে কথা বলা মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ ও একদিকে দৃষ্টি দিয়ে ঘোর লাগা গলায় বলে উঠল, মজার মজার খাবার দাবার,
চলো চলো করি সাবার। জামিল মামুনের শরীরে নাড়া দিয়ে বলল, এই মামুন, এই কি হলো তোর? খালু সাহেবের সমস্যা তোর উপর আসর করলো নাকি রে? গাজীপুর রেজিস্ট্রি অফিসের সামনে গাড়ি থামিয়ে হাসান ফারুক 100 টাকার দুটি স্ট্যাম্প কোলে নিয়ে বসে আছেন। স্ট্যাম্পে মারিয়ার নামে তার বাগান বাড়ির মালিকানা লিখে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রি অফিসের কার্যক্রম দুপুর 2টার পর বন্ধ হয়ে যায়। এখন বাজে 1টা। মারিয়ার আসার খবর নেই। হাসান ফারুক বুঝতে পারছে না মেয়েটা দেরি কেন করছে। ওকে ফোনও পাওয়া যাচ্ছে না। 7-8 বার ফোন করা হয়েছে, মারিয়ার ফোনও বন্ধ। ফোন দিলে রেকর্ডিং করা কণ্ঠ বলছে, The mobile cannot be reached at the moment. Please try again later. কদিন পর হাসান ফারুক মারিয়াকে বিয়ে করতে যাচ্ছে। অনেক কষ্টে মারিয়াকে রাজি করাতে হয়েছে। গতকাল সকালে এই বিষয়ে ফাইনাল কথাবার্তা হয়েছিল। মারিয়া জানতে চেয়েছিল, দেখো ইয়াং ম্যান, আমার ক্লিয়ার কাট কথা, তোমার বয়স এখন 50 ছাড়িয়েছে। তোমাকে বিয়ে করা মানে আমার জীবনটা বরবাদ করা। তুমি যখন মরে যাবে আমার তখন কি হবে? তোমার ছেলে মেয়েরা আমাকে দূর দূর করে যে তাড়িয়ে দেবে না, এর গ্যারান্টি কি? হাসান ফারুক বললেন, এর গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আমার যে সম্পদ আছে এর থেকে কিছু অংশ তোমাকে লিখে দিতে চাই। এবার খুশি? মারিয়া তো জানতোই টোপ আগেই গিলে ফেলেছে পুরোটা, এখন বড়শিটাই শুধু হ্যাচকা টান দিয়ে দেওয়া বাকি। সে বলল, উফ, কিছু অংশ লিখে দিলে হবে না, গাজীপুরের বাগান বাড়ির পুরোটা আমার নামে করে দিতে হবে। দেখো এই শর্তে রাজি আছো কিনা, নয়তো আমি চললাম। হাসান ফারুক মরিয়া হয়ে বললেন, আরে আরে আরে, যাচ্ছ কোথায় ইয়াং লেডি? আমার কথাটা তো শোনো। না, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার সাফ কথা, শর্তে রাজি থাকলে আমি আছি, নইলে নাই। ঠিক আছে, আমি রাজি। তবে তবে কি? আগে আমাদের বিয়েটা অন্তত হয়ে যাক, তারপর না হয়। উফ, তা হবে না, তোমাকে বিশ্বাস নেই। বিয়ের পর যদি তুমি বেঁকে বসো, তুমি যে আমাকে বাগান বাড়ি লিখে দিয়েছো, এটা বিয়ের আগেই আমাকে নিশ্চিত হতে হবে। হাসান ফারুক ভাবলো, মারিয়া নামি দামি মডেল, এত এত নামযশ খ্যাতির তোয়াক্কা না করে সবকিছু ছেড়ে ছুড়ে তার মতো একটা বুড়োকে যে বিয়ে করতে রাজি হচ্ছে, এটাই তো অনেক বড় কিছু। সে 2 মিনিট ভেবে বলল, ঠিক আছে, তোমার সব শর্তে আমি রাজি। কালকেই আমি দলিলপত্র তৈরি করছি, তুমি কাল গাজীপুরে চলে এসো, ওকে? মারিয়া হেসে বলল, ঠিক আছে, টেনশন করো না ইয়াং ম্যান, আমি সময় মতো চলে আসব। হাসান ফারুক আবারও ঘুরে দেখলেন, বেলা 1:25। কিছুক্ষণ পর রেজিস্ট্রি অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সরকারি অফিস আদালত শুরু হওয়ার কোনো টাইম টেবিল নেই। দেখা যায় 9টার ডিউটি শুরু করার কথা থাকলেও অফিসার সাহেব আসেন বেলা 11টায়। কিন্তু ছুটির সময় হলে আর কোনো কথা নেই, ছুটি চলবে ঘড়ির কাঁটা ধরে। হাসান ফারুক মারিয়ার নাম্বারে ফোন করলেন, ওর ফোন এখনো বন্ধ। হাসান ফারুকের ড্রাইভার রফিক মিয়া বলল, স্যার, আর একটু যদি ভেবে দেখতেন। হাসান ফারুক ভুরু কুচকে বললেন, ভেবে দেখবো মানে? কি ভেবে দেখতে বলছো তুমি? হ্যাঁ স্যার, বলছিলাম কি, আপনার ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। এত বিশাল বাগান বাড়ি মারিয়া ম্যাডামের নামে লিখে দিবেন? হ্যাঁ দেব, তাতে তোমার কোনো সমস্যা? না স্যার, বলছিলাম কি, জেরিন আপামনির কথাও তো একটু। হাসান ফারুক তীব্র কণ্ঠে বলেন, এই ছেলে, এই তোমার সাহস তো দেখে আমি অবাক হই। তুমি আমাকে জ্ঞান দেওয়ার সাহস পাচ্ছ কিভাবে? হ্যাঁ, দাঁড়াও, আজকে তোমাকে চাকরি থেকে ছাঁটাই করছি। ড্রাইভারের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। এমনিতেই উত্তরবঙ্গের মানুষ দারিদ্র পীড়িত। চাকরি ছাঁটাইয়ের হুমকি শুনে ড্রাইভার রফিক মিয়া চুপ মেরে গেল। বেচারা গরিব মানুষ, চাকরি চলে গেলে চাকরি খুঁজে পাওয়া মুশকিল হবে। সে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। হাসান ফারুক বলেন, যাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। পড়া লিকার দেওয়া চা আনবে, সাবধান, ভুগিচুগি ধরনের চা আনবে না। এই ধরনের চা আনলে কিন্তু চা তোমার মুখে ছুঁড়ে মারবো। ড্রাইভার বুঝতে পারছে না ভুগিচুগি ধরনের চা কাকে বলে। সে ভয়ে ভয়ে চায়ের দোকান খুঁজতে চলে গেল। রেজিস্ট্রি অফিস এলাকায় সাধারণত চা পান সিগারেটের দোকানের অভাব থাকে না। জমি জমা রেজিস্ট্রি করতে আসা লোকজন চায়ের দোকানে বসে চা খেতে খেতে জমি সংক্রান্ত আলোচনায় মশগুল থাকে। গাজীপুর রেজিস্ট্রি অফিসের আশেপাশের চিত্র এরকম না। একটা চায়ের দোকান খুঁজে পেতেই রফিক মিয়ার খবর হয়ে গেল। ছোট্ট একটা দোকানে একটা বাচ্চা ছেলে চা বানাচ্ছে। একজন মাত্র কাস্টমার বসা। রফিক মিয়া মহা টেনশনে পড়ে গেল। বাচ্চা ছেলে বানানো চা মুখে দেওয়া যাবে কিনা কে জানে। সে টেবিলে আয়েশ করে বসে চাওয়ালাকে বলল, কিরে বেটা, চা কেমন বানাস? দেখি 1 কাপ, ভালো কইরা বানাবি, ভুগে চুগে চা বানাইলে কিন্তু চলবো না। চাওয়ালা পিচ্চিটা টুংটুং শব্দে চায়ের কাপে হাই স্পিডে চামচ চালাচ্ছে। রফিক মিয়ার এই কথা মনে হয় তার মাইন্ডে লাগলো। চামচ চালানো বন্ধ করে ঝাড়ি দিয়ে বলল, ওই মিয়া, এইটা কি কইলেন? আমি ভুগে চুগে চা বানাই? ড্রাইভার রফিক মিয়া সকাল থেকে ঝাড়ির উপরে আছে। সে বুঝতে পারছে না আজকে সবাই তাকে ঝাড়ির উপর কেন রাখতে চাচ্ছে। সকালবেলায় স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময়ও ঝাড়ির মুখে পড়তে হলো। রফিক মিয়া বেতন পেয়ে বাড়িতে টাকা পাঠিয়েছে। টাকা ঠিক মতো পেয়েছে কিনা
জানার জন্য ফোন করেছিল। তার স্ত্রী সখিনা বলল, কয় টাকা পাড়াইছেন? 4,000। কেন, কম হইছে? কম হইছে না তয় আবার বেশি হইছে নি? কষ্ট বিষ্ট কইরা এ মাছ চালাইয়া নেও বউ, সামনের মাসে দেখি কি করা যায়। সখিনা খাতুন এই কথার ভীষণ খেপে গেল। ঝাড়ি দিয়ে বলল, পড়তে মাসেই তো এই কথা কন। আন্নের পোলা মাইয়ার স্কুল খরচ, মক্তবের হুজুরের বেতন, কিস্তির টেহা, এইগুলা দেব কেডা? আরেক বেড়া, বউ রাগ করতেস কেন? বুঝবার চেষ্টা করো, অত বোঝার দরকার নাই। আন্নে তাড়াতাড়ি বাড়তে আইয়া সংসার সাওয়াল পাওয়াল বই জ্বালন, আমি আর টানতে পারতাম না এই গরুর গাড়ি। রফিক মিয়া চায়ের দোকানে ছোট্ট টেবিলটায় বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, শালার টেহা, টেহার লাইগা আজকা 4 জনের সংসার চালাইতেই হিমশিম খাইতে হইতাছে। আর বলরক মালিক 10 কোটি টেহার বাগান বাড়ি এক মাইয়া মানুষের লাগা লিখে দিতে চাইতেছে। মাগার ড্রাইভারের বেতন 500 টাকা বাড়াইতে কইলে চাকরির ছাটায় ডট দেখায়। এমন বড় লগ্য মুখে থু। রফিক মিয়া চরম ঘৃণায় মাটিতে একদলা থুতু নিক্ষেপ করলো। চাওয়ালা ছেলেটা বলল, কি কাকা থুকতাছেন কেন? চা ভালো হয় নাই? না রে ভাতিজা, চা ভালোই হইছে, থুতু দিলাম মানুষ নামের জানোয়ারগুলোরে। হাসান ফারুক দুপুর 2:30 পর্যন্ত রেজিস্ট্রি অফিসের সামনে অপেক্ষা করলেন। মারিয়ার আসার নামগন্ধ পাওয়া গেল না। রফিক মিয়া বিষণ্ণ মনে গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। হাসান ফারুক 200 টাকার স্ট্যাম্প এবং দলিলপত্র কোটের পকেটে ঢুকাতে ঢুকাতে ড্রাইভারকে বললেন, রফিক মিয়া গাড়ি ঘুরাও, বাসায় চলে যাব। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা শুনবো আগামী পর্বে। আগামী পর্ব আর চমৎকার হতে যাচ্ছে এবং সকলে সাথে থাকুন, সুস্থ থাকুন এবং আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব এবং আমার মা বোনেরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঘরে পর্দার সহিত আদায় করব। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।